অন্ধ স্কুল শিক্ষককে ভোটের ডিউটি থেকে অব্যাহতি নিতে প্রশাসনের দ্বারে দ্বারে শিক্ষক। ভোট এলে সরকারি নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষকদের ভোটের ডিউটিতে যেতে হয়। প্রতিবারের মতো এবারেও ভোটের ডিউটি পড়ল পুরসুরার পশ্চিমপাড়া হাই স্কুলের 100% অন্ধ শিক্ষক সমীর ধারার। জানা যায়, ভোট এলেই এই দৃষ্টিহীন মানুষটিকে সরকারি নিয়মের গেরোয় পড়তে হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে তার নাম প্রস্তাব করা হয়েছে। অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন, তবে কোনো সদুত্তর আসেনি। এদিকে ভোট এগিয়ে আসছে, তাই স্ত্রীকে সাথে নিয়ে দৃষ্টিহীন শিক্ষক এক অফিস থেকে আরেক অফিসে হন্যে হয়ে ঘুরছেন। সরকারি কর্মচারী হিসাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোটের কাজে নিয়োগ করা হয়। দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য? প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর মেলেনি বলে দাবি সমীর বাবুর। যথেষ্ট সাধারণ শিক্ষক থাকা সত্ত্বেও কেন শারীরিক প্রতিবন্ধী তথা দৃষ্টিহীনদের অব্যাহতি দেয়া হবে না তা নিয়েও প্রশ্ন উঠছে। সমীর বাবু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ব্রেল পদ্ধতিতে পড়াশুনো করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক নিয়ে উত্তীর্ণ হন। পড়াশুনো শেষ করে প্রথমে কলকাতার সোনারপুরে একটি স্কুলে বছর চারেক শিক্ষকতা করেন। এরপর গোঘাটের একটি হাই স্কুলে 10 বছর শিক্ষকতা করেন। বর্তমানে পশ্চিমপাড়া হাই স্কুলে 21 সাল থেকে শিক্ষকতা করছেন। সব রকম প্রতিকূলতা উপেক্ষা করে শিক্ষকতা করছেন। ছাত্রছাত্রী মহলে জনপ্রিয় শিক্ষক হিসাবে তিনি পরিচিত। প্রতিবারের মতো এবারেও ভোটের দায়িত্বের চিঠি পেয়ে ব্লক ও মহকুমা শাসকের দপ্তরে ইতিমধ্যেই কাজের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। মহকুমা প্রশাসনের তরফে সমীর বাবুকে জেলা প্রশাসনের কাছে যোগাযোগ করতে বলা হয়েছে। সমীর বাবু বলেন, গত বৃহস্পতিবার প্রশাসনের কাছ থেকে ডিউটির চিঠি পাওয়ার পরে স্ত্রীকে নিয়ে সেদিনই পুরসুরার বিডিওর সঙ্গে দেখা করি। উনি মহকুমা শাসকের সঙ্গে কথা বলতে বলেন। এসডিও সুভাষিনীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানায়। তিনি জানান, এ বিষয়ে জেলা প্রশাসন পদক্ষেপ নিতে পারবে। ভোট এলেই আমাকে হয়রানির শিকার হতে হয়। প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরে অব্যাহতি পায়। প্রশাসনের কাছে আমার নিয়োগপত্র, প্রতিবন্ধী সার্টিফিকেট বহুবার জমা দিয়েছি। এমনকি প্রশাসনের নির্দেশ মতো দৃষ্টিহীনতার প্রমাণস্বরূপ চুরচুড়া সরকারি হাসপাতালে পরীক্ষাও দিতে হয়েছে। তারপরেও কেন বারবার হয়রানি করা হয় তার কারণ জানি না। অন্যদিকে সমীর বাবু স্ত্রী বলেন, স্বামীকে বাইকে চাপিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসি, আবার ছুটি হলে নিয়ে আসি। ভোট এলেই ওনাকে যন্ত্রণায় পড়তে হয়। এবারেও দৃষ্টিহীন মানুষটিকে নিয়ে ব্লক অফিস ও মহকুমা প্রশাসনিক দপ্তরে ছোটাছুটি করছি। আমাদের চুরচুড়ায় যেতে বলা হয়েছে। প্রশাসনের কাছে ভোটের কাজে অব্যাহতি চাওয়ার আবেদন করা হয়েছে। আমরা চাই মানবিক দৃষ্টিতে প্রশাসন বিষয়টি দেখুক। এ বিষয়ে কোন ফোন মারফত আরামবাগের এসডিও সুভাষিনী বলেন, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেয়ার জেলা শাসক নেবেন। জেলা নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন খতিয়ে দেখা হবে। সমস্যা বলতে দেখুন, প্রথমত আমার চিঠিটা আসার পরে কালকেই আমার হঠাৎ, আমি ছুটিতে কালকে ছিলাম, হঠাৎ আমার চিঠি আসে। স্যার বললেন আজকেই তোমাকে রিসিভ করতে হবে। সেই জন্য আমি আবার ছুটি থাকা সত্ত্বেও ছুটেছিলাম স্কুলে। সেখান থেকে চিঠি নিলাম, নিয়ে এবারে স্যারকে বললাম যে এই তো ব্যাপার। বলছে ঠিক আছে, আমি তাহলে একটা লিখে দিচ্ছি বলে স্যার একটা চিঠি লিখে দিলেন। এবং আমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট এবং সেগুলো নিয়ে আমি অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়েছিলাম। তো বিডিও অফিসে যেতেই আমাকে অনেকক্ষণ, প্রায় 40-45 মিনিট বসিয়ে রেখেছিল, ঢুকতে দেননি। যাই হোক, পরে ঢোকার পরেও আমার সঙ্গে ঠিক ব্যবহারটা সঠিক করেননি আর কি উনি। তো বললেন আমাদের কোনো হাত নেই, আপনি এসডিও অফিসে চলে যান, এসডিও অফিসে গেলে হয়তো কিছু হতে পারে। তো আমি সঙ্গে সঙ্গে মিসেসকে নিয়ে বাসে করে আরামবাগ গেলাম। ঠিক আছে, আরামবাগে এসডিও অফিস গেলাম। গিয়ে সেখানে ওনারা প্রথমে বললেন যে পিপি সেলে দেখা করুন। আমি পিপি সেলে গেলাম। পিপি সেলে যাওয়ার পরে উনি বললেন, কাগজপত্র দেখলেন, বললেন হ্যাঁ সবই তো ঠিকই আছে, স্যার লিখে দিয়েছেন।
তো তা সত্ত্বেও আমার তো কোনো হাত নেই। তবে আপনি হচ্ছে এসডিও ম্যাডামের সাথে একটু কথা বলুন, কথা বলে দেখুন। তারপরে আমি বললেন যে সরাসরি যাবেন না, ওই সিএ সাহেব বলে একজন আছেন, ওনার সাথে কথা বলুন। প্রথমে ওনার সাথে বললাম, তো উনি বললেন ঠিক আছে ম্যাডাম এখন মিটিংয়ে আছেন, আপনারা বসুন। তা আমরা বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। মিটিং প্রায় শেষ হতে 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পর কাগজপত্র আরে যেগুলো ছিল আর কি আমার কাছে নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলে উনি পরে আমাদের জানালেন যে আমাদের এখানে কিছু করা যাবে না, আপনাকে চুঁচুড়া যেতে হবে। চুঁচুড়ায় ওখানে কাগজপত্র আপনাকে মানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ওখান থেকেই ওটা ক্যান্সেল হবে। এই হচ্ছে মেন। এবার আমি সেটা শুনেই চলে এসেছি। এবার আমার ধরুন কালকে স্কুল কামাই করেছি, আজকে আমার স্কুল যেতে হবে। শনিবার আমার এমনি ছেলেদের সব খাতাপত্র দেওয়ার ব্যাপার আছে, পরীক্ষা হয়েছে তো। আমি স্কুলে গেছি, কালকেই বলছেন যে স্যার কবে খাতা দেবেন করছে। তো সেই জন্য আমি পশ্চিমপাড়া হাই স্কুল, হ্যাঁ, পুরসুরো ব্লকের পশ্চিমপাড়া হাই স্কুল। তো অনেকবার ভোট হয়েছে, সেই সময় কি আপনাকে কোথাও যেতে হয়েছে? হ্যাঁ, যেতে হয়েছে। মানে একবার আমি চুঁচুড়ায় গেছি, চন্দননগর, মানে ওই যে ইমামবাড়া হসপিটাল, ওখানে আমার মেডিকেল টেস্ট একবার করানো হয়েছিল। ঠিক আছে। ভোট করতে হয়েছিল? না, ভোট করতে হয়নি, ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর এবারে এবারে জটিলতা এসেছে। এবারে আবার ওই তো সেই কাটাতে যেতে হবে বলেছে, চুঁচুড়া যেতে হবে। এবার আমি সেটাই ভাবছি যে এই রোদ গরমে আবার যাব আবার আসবো। মেনলি ধরুন আমার বাড়িতে কেউ নেই, মিসেস ছাড়া। ঠিক আছে, যাতায়াতেরও সমস্যা, এটা একটা প্রবলেম আর কি। আপনার শারীরিক সমস্যাটা কী আছে? শারীরিক সমস্যা, আমি 100% ব্লাইন্ড। এমনি আমার অন্য কোনো শারীরিক সমস্যা সেইভাবে নেই, কিন্তু 100% ব্লাইন্ড। আমার মিসেস স্কুলে দিয়ে আসেন বাইকে করে, আবার আনতেও যান। এটা কাছে বলে সম্ভব হচ্ছে, আগে আমি বাসেই যেতাম। ঠিক আছে। এর আগে কোন স্কুলে ছিলেন? আগে আমি সিংরাপুর হাই স্কুলে ছিলাম, তার আগে কলকাতায় গ্রিন পার্ক শিক্ষা সদন হাই স্কুল। পশ্চিমপাড়ায় কবে? পশ্চিমপাড়া এসেছি আমি 21 সালে। দাদা, দেখা যাচ্ছে যে আপনি যে পড়াশোনাটা কিভাবে কি করতেন বা শিখেছিলেন, তারপরে ছেলেদেরকে কিভাবে শেখান? পড়াশোনা বলতে দেখুন, আমি পড়াশোনা করেছি আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে। আমি সেখানে ব্রেল প্রসেসে পড়াশোনা করেছি, যেটা হচ্ছে ওই মোটা মোটা কাগজের উপরে একটা পিন ফুটিয়ে ফোটালে যেমন অন্যদিকে উঁচু উঁচু হয়ে যায় না, সেরকম আর কি। আমাদের ওগুলো অক্ষর, এক একটা সিম্বল রয়েছে, সিম্বল দিয়ে 6টা সিম্বলের মধ্যে এক একটা অক্ষর হয়, সেগুলো হাত দিয়ে পড়া যায়। সেগুলো বর্ণ পরিচয় প্রথমে আমার শিখতে হয়েছে, শিখে সেখানে সেই প্রসেসে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি ব্রেল পদ্ধতিতে। তারপরে টেপের বই ক্যাসেট করে বা রিডারের সাহায্যে আমি পড়াশোনা করেছি। ছাত্রদেরকে কিভাবে কি শেখান? ছাত্রদের দেখুন, প্রথমত হচ্ছে আমি যখন ক্লাসে যাই, মেনলি আমার বাড়িতে খুব বেশি পড়া থাকে বলে সমস্ত সাবজেক্টই প্রায় আমার মগজস্থ থাকে। তবে তথাপি আরও অনেক ব্যাকরণের বিষয়, অনেক কিছু বিষয় থাকে, তো সেগুলো সহজে মনে রাখাও সম্ভব নয়। সেই জন্য স্টুডেন্টসদের আমি কোনো একজন স্টুডেন্টকে ডেকে নিয়ে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটা তাকে রিডিং পড়তে বলি। ঠিক আছে। এবারে আমি সেই জায়গাগুলো যেখানে ওদের অসুবিধে রয়েছে সেই জায়গাগুলো বুঝিয়ে পয়েন্ট আউট করে ওদেরকে আমি পড়ানোর শেষে লিখিয়ে দিই। ঠিক আছে, তারা খাতায় নোট ডাউন করে, এবং নোট ডাউন করার জন্যে আমি বোর্ড ওয়ার্ক নিজে করি না, আমি কোনো স্টুডেন্টকে ডেকে নিই। সেই স্টুডেন্টসকে ডেকে তাকে আমি ডিকটেট দিই, আমি বলি যে তুমি এইটা লেখো। সে লেখে, সেটা দেখে দেখে সমস্ত স্টুডেন্টরা খাতায় নোট করে। কোন সাবজেক্টের টিচার? আমি বাংলা সাবজেক্টের টিচার। কোথাকার স্কুল থেকে পাস করেছিলেন? আমি হচ্ছে মাধ্যমিক পাস করেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। আপনার নামটা? আমার নাম সমীর ধারা। সমস্যা বলতে এই যে পুরো 100% ব্লাইন্ড আমার স্বামী। এবার আমাকেই দিতে আসতে হয়, আমাকেই নিতে আসতে হয়, সব কাজকর্ম সেরে এটা মানা যায়। কিন্তু এই ভোটের ইলেকশনের এই ডিউটিটা উনি তো করাতে পারবেন না। মানে এগুলো কেন দেয়া?
এইটাই আমার কাছে প্রশ্ন। আর হচ্ছে হ্যাঁ, বিডিওর কাছে গিয়েছিলাম চিঠিপত্র নিয়ে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে, কিন্তু ওখানে তো ওরা এসডি হচ্ছে আরামবাগে পাঠিয়ে দিল এসডি অফিসে। এবার ওখানে গেছি, ওখানেও বললো এখানে কিছু আমরা করতে পারবো না, বলে চুঁচুড়ায় যেতে হবে। এবার ওখানে আমার যাওয়াটা সম্ভব হচ্ছে না, আমার এই সব ফেলে রেখে না, ছোটো ছোটো বাচ্চা তো, ওরা তো ঘরে একা থাকবে, ওই জন্যে এর যাতে কিছু একটা হয় আর যেন না আসে, আমি সেটা বলছি। আমি এখন আমার স্বামীকে বাড়ি থেকে স্কুলে গেটে দিয়ে গেলাম, আবার ছুটি হলে আনতে আসবো। হ্যাঁ, প্রত্যেক দিন এটা, হ্যাঁ, বাইকে করে নিয়ে আসি, বাইকে করে নিয়ে যাই। মান্তু ধারা। পিছনের ছেলেরা কথা বলো না, প্রত্যেকে লেখার চেষ্টা করো। হ্যাঁ, সবাই লেখো। ঠিক আছে, এবার সুমিধারাবাবু আমাদের 8-এর ক্লাস নিতেন, আমি এখন পড়ি 10ম শ্রেণীতে। উনি আমাদের 8-এর বেলাতে সমস্ত বাংলা ক্লাসটাই নিতেন, কিন্তু এখন 10-এতে আমাদের কোনো ফিক্সড স্যারের ক্লাস নেই। স্যার মাঝে মাঝে আসেন এবং আমাদের যে পদ্যগুলো বিশেষ করে থাকে, সেই পদ্যগুলো উনি একজনকে পড়তে বলেন এবং তিনি ওগুলো শুনে শুনে ভালো করে তার মানে প্রত্যেকটা শব্দ তার মানে কি এবং আমাদেরকে সমস্ত তার আভিধানিক ব্যাখ্যাগুলোকে ভালো করে বুঝিয়ে বলেন এবং আমাদের যা সমস্যা থাকে আমরা স্যারকে সেটা বলি। আমাদের সমস্যাগুলো স্যার ভালো করে শুনে স্যার সেটাকে খুব ভালো করে ব্যাখ্যা করে দেন এবং কোনো যদি ব্যাকরণের সমস্যা হয় আমরা যেই দিনগুলো স্যারকে পাই সেই দিনগুলো সমস্ত সমস্যাগুলো বলি এবং স্যার সেইগুলো খুব ভালো করে বুঝিয়ে দেন। সুমিধারাবাবু খুবই ভালো পড়ান এবং তিনি মানুষ হিসাবেও খুব ভালো, যতটুকু স্যারকে কাছ থেকে দেখেছি। মানে স্যারের আরও ভালো দিকগুলো হচ্ছে স্যার মানে গান বা তার আশেপাশে যে সমস্ত দিকগুলো সেইগুলো খুব সাপোর্ট করেন এবং অনেকবার আমি গান করি এবং অনেকবার উনি তবলাও বাজিয়েছেন আমার গানেতে। তো স্যারের এই সমস্ত দিকগুলো আমার খুব ভালো লাগে। আমার নাম রীতিশা অধিকারী। বিগত 7-এ উনি আমাদের ক্লাস নিয়েছিলেন বাংলা ব্যাকরণ। উনি এতটাই ভালোভাবে পড়াতেন যে যতটাই বলি খুব একটা কম হয়ে যায়। উনি আমাদেরকে মানে পুরো কবিতার বা কোনো ব্যাকরণ বিষয় পড়াতে গেলেও পুরো অন্তর্নিহিত অর্থ পর্যন্ত বোঝাতেন। বিভিন্ন প্রাকৃতিক উদাহরণস্বরূপ তিনি আমাদেরকে এতটাই ভালোভাবে পড়াতেন যে সেই বিষয় আমরা না জানলেও আজ পর্যন্ত কোনোদিনই সেই সব বিষয় ভুলব না। এবং তিনি আরও অন্যান্য বিষয় আমাদেরকে ভালোভাবে পড়াতেন। তিনি আমাদেরকে নানান রকমের মানে পথপ্রদর্শক দেখিয়েছিলেন, নানান রকম এত ভালোই তিনি বাংলা ব্যাকরণ বা বাংলা বিষয় পড়াতেন যে যতই আমরা বলি না কেন ততই সেই বিষয়টা কম হয়ে যায়। আমার নাম ঈশিতা মান্না। স্যার আমাদের স্কুলের সমীর ধারা ওনার সম্পর্কে একটু বলা যে উনি তো কীরকম কী ক্লাস করেন বা কীরকম কী ক্লাস আসেন এবং ভোটে তার ডিউটি করেছে, তা আপনারা কোথাও কিছু জানিয়েছেন? হ্যাঁ, সমীরবাবু আমাদের স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার যেমন অন্যান্যরা আছেন উনিও আছেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ব্লাইন্ড, 100% ব্লাইন্ড এবং উনি চাকরিটা পেয়েওছেন ব্লাইন্ড কোটাতেই। আগে অন্য স্কুলে ছিলেন, সেখান থেকে আমাদের স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন। তো উনি ওনার নিজস্ব বিষয় হচ্ছে বাংলার শিক্ষক, কিন্তু ছাত্রছাত্রীদের মুখে শুনেছি উনি অত্যন্ত ভালো ক্লাস নেন এবং বিভিন্ন আলোচনার মধ্যে ওনার সাথে আমরা আলোচনা করে দেখেছি ওনার বাংলা বিষয়টায় ব্যাকরণগত বলুন, সাহিত্য বলুন, ওনার যেন অগাধ পাণ্ডিত্য এবং ছেলেমেয়েরাও ওনাকে অত্যন্ত পছন্দ করেন
হ্যাঁ, সকলেই ওনার ক্লাসের জন্যে কোনো দিন অফ দিতে চায় না, আছে, ডেকে নিয়ে যায় এবং উনি খুব আনন্দ সহকারেই ক্লাস করেন। আমাদেরও প্রথম আশ্চর্য লাগতো যে এরকম একজন মানুষ কীভাবে, সত্যিই খুব কষ্ট লাগতো, কিন্তু ওনাকে দেখে কখনো মনে হয়নি উনি কোনো দুঃখে আছেন বা কষ্টে আছেন। আর ইলেকশন ডিউটি দেখুন, অফিসিয়ালি ওনারা স্টাফ প্যাটার্ন দেখেছেন, সবারই পাঠিয়ে দিয়েছেন। তো সেইটা দেখে আমরাও একটু আশ্চর্য হই, সকলেই হয়। তবে সমীরবাবুকে আমরা সার্টিফিকেট দিয়ে দিলাম ওনার ব্যাপারে, যে এরকম ব্লাইন্ড সমস্ত ডকুমেন্টস, ওনার মেডিকেল সার্টিফিকেট নিয়ে উনি কালকে গিয়েছিলেন পুরসুরো বিডিও অফিসে, যেখান থেকে আমাদের পিপিসেল থেকে আমাদের চিঠিগুলো দিয়েছে। তা ওনারা বলেছেন যে এখানে আমাদের ক্যান্সেল হয় না, আপনি এসডিও অফিসে যোগাযোগ করুন। তারপরে উনি এসডিও অফিসে গিয়েছিলেন। তারপরে ফাইনালি কী হয়েছে আমরা জানি না, আশা করি ওনার ডিউটিটা ক্যান্সেল করে দেবেন। আপনার পরিচয় স্যার? আমি টিআইসি পশ্চিমপাড়া হাই স্কুল, আমার নাম হচ্ছে পার্থসারথী দত্ত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।